যে 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 আপনার মডিউলটা আপনাদেরকে অফার করা হয়েছে। তো এখানে আপনাদের যে বইটা, এই বইটা হচ্ছে সুনীল চোপড়ার বই। তা আমার কাছে মনে হয় মনির ভাই অলরেডি বইটা কি ওনাদের দেওয়া হয়েছিল সফট কপি? না, আজকে দিয়ে দিব স্যার। আচ্ছা। লেকচার ম্যাটেরিয়াল তো বই আজকে শেয়ার করে দিব গ্রুপে। তো আপনারা অবশ্যই বইটা পেয়ে যাবেন মনির ভাইয়ের কাছ থেকে সফট কপি। তবে আমি সাজেস্ট করব, প্রত্যেকে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় আপনারা সফট কপি তো থাকবেই, এই অরিজিনাল যে বইটা এটা খুবই অল্প দাম। এটা শুধুমাত্র যে বাংলাদেশে নীলক্ষেতে পাওয়া যায় তা না, বাংলাদেশের যে কোনো বইয়ের দোকানে গেলে বইটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। এবং এটা বিশ্বে যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এক্সপার্ট বা লজিস্টিক ম্যানেজমেন্টে, তারা সবাই এই বইটা ফলো করে থাকে। এবং এই বইতে টোটাল 17টা চ্যাপ্টার আছে। তো আমরা 17টা লেকচারে 17টা চ্যাপ্টারের যে বিষয়গুলো আমাদের প্রয়োজন আমরা ওটা কাভার করব। কারণ এটা তো অবভিয়াস দ্যাট আপনার একটা চ্যাপ্টার থেকে তো আর একটা চ্যাপ্টার থেকে যদি প্রত্যেকটা জিনিস ধরে ধরে যদি ডিসকাস করতে হয়, তাহলে এটা দেখা গেল অনেক অনেক সময় লেগে যাবে। আবার এখানে প্রত্যেকটা বইতে এমন কিছু বিষয় থাকে যেটা আবার হচ্ছে আপনার অ্যাজ এ প্র্যাকটিশনার আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনি যদি রিসার্চ করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন আছে। তো ওভারঅল যে বিষয়গুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলো দেখব। আর ক্লাসের ভিতরে যদি কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, প্রশ্ন থাকে, কোনো সমস্যা নেই, আপনারা আমাকে প্রশ্ন করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এই প্ল্যাটফর্মের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি একবার এখানে ভর্তি হচ্ছেন তার মানে আপনি বারবার এই ক্লাসগুলো করতে পারবেন। তো আপনি যদি কোনো কারণে সাপোজ টু বি আজকে ক্লাসটা মিস করেছেন, আপনি কিন্তু নেক্সট এই ক্লাসটা আবার করার সুযোগ পাবেন। বা কোনো কারণে আপনি আজকে একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলেন, মনটা ভালো ছিল না, আপনি আবার বারংবার এই ক্লাসটা করার সুযোগ পাবেন। কিন্তু আমি রিকোয়েস্ট করব, পারতপক্ষে আপনার যদি সম্ভব হয় ক্লাসটা মিস করবেন না। কেন করবেন না? কারণ আপনি যখন লেকচার 1 মিস করবেন তখন লেকচার 2 বুঝতে কিন্তু কিছুটা হলেও সমস্যা হবে। আবার লেকচার 2 মিস করে দেখবেন লেকচার 3 বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে। খুব বেশি যে হবে তা না, কিন্তু কিছু না কিছু তো অবশ্যই সমস্যা হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আগাবো। তো আজকের যে প্রথম চ্যাপ্টারটা এটা খুবই বেসিক, খুবই 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 বেসিক একটা চ্যাপ্টার। তা আমরা যদি শুরু করে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেকচার 1। তো এখানে কি আছে দেখেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপ্লাই চেন। তো এখানে কিছু লার্নিং অবজেক্টিভস আছে। এরপর যদি আপনারা খেয়াল করে দেখেন, হোয়াট ইজ এ সাপ্লাই চেন। তো সাপ্লাই চেন আসলে ব্যাপারটা কি, আপনি যদি খেয়াল করে দেখেন এখানে প্রথমে বলা হচ্ছে অল স্টেজেস ইনভলভড ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইন ফুলফিলিং এ কাস্টমার রিকোয়েস্ট। তার মানে হচ্ছে আপনার কাস্টমারের একটা রিকোয়েস্ট বা চাহিদা পূরণ করার জন্য যতগুলো স্টেজ ইনভলভ আছে, এটা ডিরেক্টলি হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে, এদেরকে আমরা কি বলি, সাপ্লাই চেন বলি। যেমন ফর এক্সাম্পল আপনার কে কে কোন কোন স্টেজগুলো ইনভলভ থাকে, যেমন সাপ্লায়ারের কাজটা কি, সে র মেটেরিয়াল সাপ্লাই করে। কাকে সাপ্লাই করে? ম্যানুফ্যাকচারারকে। ম্যানুফ্যাকচারের কাজটা কি, সে প্রোডাক্টটা তৈরি করে, তৈরি করার পর সে কাকে দেয়, ডিস্ট্রিবিউটর বা হোলসেলারকে। হোলসেলারের কাজটা কি, সে এই বড় যে লটটা এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে কাকে দেয়, রিটেলারকে। আর কাস্টমার কি করে, রিটেলার কাছ থেকে কালেক্ট করে। তার এখন যদি একটু খেয়াল করে দেখেন, এই যে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত কয়টা স্টেজ, সাপ্লায়ার স্টেজ নাম্বার 1, ম্যানুফ্যাকচারার স্টেজ নাম্বার 2, ডিস্ট্রিবিউটর বা হোলসেলার স্টেজ নাম্বার 3, রিটেলার কি স্টেজ নাম্বার 4, আর কাস্টমার কি স্টেজ নাম্বার 5। তাহলে এখন যদি আমরা দেখি যে একটা কাস্টমার রিকোয়েস্ট ফুলফিল করার জন্য সাপ্লাই চেনের টিপিক্যালি সাধারণত কয়টা স্টেজ থাকে ভাইরা? সাধারণত পাঁচটা কয়টা স্টেজ থাকে? পাঁচটা স্টেজ। 5টা স্টেজ। তাহলে এখন এই স্টেজগুলোকে আমরা কি বলবো, সাপ্লাই চেন। তো এখন যদি দেখেন এই স্টেজগুলোতে বেশ কিছু কাজ বা ফাংশন থাকে। কি 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 কাজ? যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তো প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে কি জড়িত, আপনার ম্যানুফ্যাকচারার। মার্কেটিং, এটা অনেক সময় ম্যানুফ্যাকচারার করে, অনেক সময় হোলসেলার করে, অনেক সময় রিটেলারও করে। অপারেশনের কাজটা কি? অপারেশন বা ডিস্ট্রিবিউশনের কাজটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করা, এরপর কি করা, আপনার প্রোডাক্টটা গাড়ির মাধ্যমে বা যে কোনো লজিস্টিক ওয়েতে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। ফাইন্যান্সের একটা কাজ আছে। কাস্টমার সার্ভিস, আপনি প্রোডাক্টটা কিনেছেন, কেনার পরে যদি কোনো ধরনের প্রোডাক্টটা যদি আপনার কাজ না করে বা ডিফেক্টিভ হয়, তাহলে তখন আপনি কোথায় যোগাযোগ করবেন, কাস্টমার সার্ভিসে। তো এই প্রত্যেকটা আপনার স্টেজে অনেকগুলো কাজ একে অপরের সাথে জড়িত। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, আপনারা খেয়াল করে দেখবেন এখানে বলা হচ্ছে এই যে 5টা স্টেজের ভিতরে কাস্টমার ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সাপ্লাই চেন। তার মানে সাপ্লাই চেনের ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ কোনটা, কাস্টমার। এবং আমরা মার্কেটিং এর ভাষায় একটা কথা বলি, কাস্টমার ইজ দ্য কিং অর কুইন। তার মানে কাস্টমার কি, সে রাজা সেই রানী। এবং ইউর কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এখন বলা হচ্ছে যদি আপনার কাস্টমার যদি হ্যাপি না হয়, তাহলে কাস্টমার যদি হ্যাপি না হয়, সে যদি আপনার প্রোডাক্ট না কিনে, তাহলে আপনার প্রোডাক্ট যদি না কিনে, তাহলে যিনি রিটেলার সে কি প্রোডাক্ট সেল করতে পারবে ভাই? আর রিটেলার যদি প্রোডাক্ট সেল করতে না পারে, তাহলে তাহলে যিনি ডিস্ট্রিবিউটার সে কি আর এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করবে? আর ডিস্ট্রিবিউটর যদি প্রোডাক্ট ডিস্ট্রিবিউট না করে, তাহলে ম্যানুফ্যাকচারার কি আর শুধু শুধু প্রোডাক্ট তৈরি করতে পারবে? পারবে না।
এবং এক্ষেত্রে যিনি সাপ্লায়ার র মেটেরিয়াল সাপ্লাই করে ওনারও কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে এই প্রত্যেকেরই কিন্তু একটাই উদ্দেশ্য, কাকে খুশি করা? কাস্টমারকে। তার মানে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা? কাস্টমার। এবং এখানে দেখেন বলা হচ্ছে ইনক্লুডস মুভমেন্টস অফ প্রোডাক্ট ফ্রম সাপ্লায়ার্স টু ম্যানুফ্যাকচারার্স। যেমন সাপ্লায়ার কি করে? র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচারারকে মুভ করে, মানে সাপ্লাই দেয়। আবার ম্যানুফ্যাকচারের কাছ থেকে ফিনিশ গুডস কার কাছে যায়? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর থেকে আবার কার কাছে যায়? রিটেলার। রিটেলার থেকে কার কাছে যায়? আবার কাস্টমার। তার মানে এখানে মুভমেন্টটা কি হচ্ছে? মুভমেন্ট অফ প্রোডাক্ট। কি আমার কথা কি বোঝা যাচ্ছে নিশ্চয়? সবাইকে আমরা ক্লিয়ার? জি সবাইকে স্যার। আমরা ক্লিয়ার হ্যাঁ? জি স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখেন 3 নম্বর লাইনে একটা কথা বলা হচ্ছে, মেবি মোর অ্যাকুরেট টু ইউজ দ্য টার্ম সাপ্লাই নেটওয়ার্ক অর সাপ্লাই ওয়েব। তাহলে এই যে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, কাস্টমার, এই প্রত্যেকটা পার্টকে আমরা একত্রে কি বলতে পারি? সাপ্লাই নেটওয়ার্ক বা সাপ্লাই ওয়েব বলে থাকি। এবং এই যে দেখেন একটু আগে আমি যে কথাটা বলেছিলাম, টিপিক্যাল সাপ্লাই চেন স্টেজেস, টিপিক্যালি একটা সাপ্লাই চেনে কি কি স্টেজ থাকে? কাস্টমার, রিটেলার, ডিস্ট্রিবিউটর, ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার। টিপিক্যালি একটা সাপ্লাই চেনে কে কোন কোন স্টেজ থাকে? কাস্টমার থাকে, রিটেলার থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, ম্যানুফ্যাকচারার থাকে, আর কে থাকে? সাপ্লায়ার থাকে। এবং এখানে কি বলেছে দেখেন, অল স্টেজেস মে নট বি প্রেজেন্ট ইন অল সাপ্লাই চেনস। যেমন নর রিটেলার or ডিস্ট্রিবিউটর ফর ডেল। ফর এক্সাম্পল আমি আপনাকে যদি একটু সহজ ভাষায় বলি, যেমন এখানে আচ্ছা এই এক্সাম্পলটা পরে আসি। যেমন ধরেন আপনার প্রত্যেকটা সাপ্লাই চেনে যে এই 5টা স্টেজ থাকবে, নট নেসেসারি। কেন? তার কারণটা হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা একদম লাস্টে একটা এক্সাম্পলে যাব, এখানে আমরা আবার আসবো। যেমন ফর এক্সাম্পল যদি একটু খেয়াল করে দেখেন, আহ, ইমাম সাহেব আপনি একটা দাগ দিয়েছেন, স্কেচটা একটু মুছে দিবেন কাইন্ডলি। তো এখানে দেখতে পাচ্ছেন আবার আচ্ছা যাই হোক, এটা একটু মুছে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার সাপ্লায়ার র মেটেরিয়াল সাপ্লাই করে কাকে? ডেলকে। ডেলের ল্যাপটপের নাম শুনেছেন না ভাইরা? জি স্যার। তাহলে সাপ্লায়ার ডেলকে কি করে? র মেটেরিয়াল সাপ্লাই করে। এরপর ডেল কি করে? প্রোডাক্টটা নিজেই তৈরি করে, করে নিজেই কাস্টমার কাছে বিক্রি করে। তাহলে এখানে সাপ্লায়ারের পর কে আছে? ডেল। ডেল কি? ম্যানুফ্যাকচারার। এবং সে নিজেই ডিস্ট্রিবিউট করে কাকে? কাস্টমারকে। তাহলে এইখানে এই স্টেজে কে আছে? সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, কাস্টমার। ভাই এখানে কি আপনার ডিস্ট্রিবিউটর বা রিটেলার বলে কেউ আছে এখানে? না স্যার, ডিস্ট্রিবিউটর না। তাহলে এখানে ডেল কি করে? ডেল নিজে ম্যানুফ্যাকচারার, নিজে রিটেলার। সে নিজে প্রোডাক্টটা তৈরি করে, করে কি করে? তার কাছে সে নিজেই আবার কাস্টমার কাছে বিক্রি করে। তার মানে এখানে কয়টা স্টেজ? এখানে আসলে স্টেজ 3টা। কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি। যেমন আমি আরেকটু সহজ ভাবে ধরেন, আপনি আপনার এই গ্রামে একজন একজন মাছ ধরেছে। মাছ ধরার পর সে কি করলো? আহ, মানে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখলেন, আপনি তার কাছ থেকে মাছগুলো কিনে ফেললেন। তাহলে আপনি আমাকে বলেন, এই যে যিনি মাছ ধরছেন, জেলে, তাহলে সে কি? সে সাপ্লায়ার। সাপ্লায়ার। মাছের কি কোনো ম্যানুফ্যাকচারার আছে ভাই? মাছ কি ম্যানুফ্যাকচার করা সম্ভব? না। না। তাহলে এখানে উনি কি? সাপ্লায়ার। আর আপনি যখন কিনলেন তখন আপনি কি? আপনি কি আবার রিসেল করবেন নাকি আপনি এটা 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 খাবেন? কি করবেন? কাস্টমার। তাহলে কাস্টমার। তাহলে এখানে স্টেজ কয়টা? মাত্র 2টা। কে? একজন সাপ্লায়ার যিনি জেলে, আরেকজন কে? আপনার কাস্টমার যিনি খাবে। আবার যদি এরকম হইতো, উনি জেলে মাছটা ধরার পরে সে কি করলো? আড়তে বিক্রি করলো। তো আড়তটা কি? হোলসেলার। আড়ত আবার কার কাছে বিক্রি করলো? রিটেলার। মানে ছোট 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 মাছের দোকানদার, তাদের কাছে। তো ওইখান থেকে তারা ফেরি করে কার কাছে পৌঁছাই দিল? কাস্টমারের কাছে। তাহলে আবার এখানে স্টেজ কয়টা ভাই? 4টা স্টেজ। চারটে। আবার অনেক সময় তো এরকম হয়, কি হয় না, যে কাস্টমার আড়তে যায়, বেশি করে মাছ কিনে, দামে একটু সস্তা পায়, কি হয় না ভাইরা? জি, এরকম হয়। এটা তো রিটেলার এরকম প্রয়োজন। যদি হয়, তার মানে এখানে কি? জেলে মাছ ধরছে, সে সাপ্লাই দিছে কাকে? আড়তদার। আড়তদার কি? হোলসেলার। কাস্টমার হোলসেলার কাছ থেকে ডাইরেক্টলি প্রোডাক্টটা কিনছে। তার মানে এখানে স্টেজ কয়টা ভাই? তিনটা। তাহলে এখানে স্টেজ কয়টা? 3টা। সাপ্লায়ার, হোলসেলার, আরটা কি? কাস্টমার। কি সবাইকে বুঝতে পারছেন? তার মানে সাধারণত সাপ্লাই চেন স্টেজ 5টা থাকে, কিন্তু কখনো কখনো স্টেজ কয়টা হতে পারে? 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে। সবাইকে আমরা বুঝতে পারছি ব্যাপারটা? আমরা কি বলতে যাচ্ছি ভাইরা? জি। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এখন দেখেন এখানে একটা এক্সাম্পল আছে। এই হট ইজ সাপ্লাই চেন একটা এক্সাম্পল। দেখেন একজন কাস্টমার, তার কি দরকার? কাস্টমারের একটা ডিটারজেন্ট দরকার। কাস্টমার ওয়ান্টস ডিটারজেন্ট এন্ড গোস টু স্বপ্ন। কাস্টমারের ডিটারজেন্ট দরকার, সে কোথায় যাচ্ছে? সে স্বপ্নেতে যাচ্ছে। ঠিক আছে? তো স্বপ্নটা কি? সুপার শপ।
এখন এই স্বপ্ন সুপার শপে স্বপ্নর নিজস্ব ডিটারজেন্ট যেমন আছে, পাশাপাশি থার্ড পার্টি ডিটারজেন্টও কি সে বিক্রি করে না ভাই? থার্ড পার্টি মানে কি? স্বপ্নর নিজস্ব সুপার শপে স্বপ্নের ব্র্যান্ডেড ডিটারজেন্ট যেমন আছে, স্বপ্নের ডিটারজেন্ট একই রকম ভাবে ইউনিলিভারের ডিটারজেন্ট আছে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের ডিটারজেন্ট আছে, কি আছে না ভাইরা? জি জি আছে। আছে। তাহলে এখন এই যে কাস্টমার কার কাছে গেছে? স্বপ্ন। স্বপ্নটাকে রিটেলার, তার কাছে আবার কে ডিস্ট্রিবিউট করে? স্বপ্ন নিজেই ডিস্ট্রিবিউট করে। আবার অনেক সময় কি করে? ইউনিলিভার দেয়, প্রক্টর গ্যাম্বেল দেয়। আবার এই যে প্রক্টর গ্যাম্বেল, তার মানে এই প্রক্টর গ্যাম্বেল বলেন, স্বপ্ন বলেন, ইউনিলিভার করেন, এটা তো ম্যানুফ্যাকচারার। কি ম্যানুফ্যাকচারার? ওই যে আপনার ওই যে ডিটারজেন্ট ম্যানুফ্যাকচারার। তো এরা যখন ডিটারজেন্টটা তৈরি করে, ডিটারজেন্টটা তৈরি করার ক্ষেত্রে কি লাগে? আপনার প্রথমে কি লাগে? কেমিক্যাল। কেমিক্যাল ছাড়া ডিটারজেন্ট তৈরি করা যাবে? করা যাবে না। এখন ডিটারজেন্টটা তৈরি করছে, করার পর কি ভাই আপনার খালি হাতে দেওয়া যাবে ডিটারজেন্টটা? জি না, এদিকে একটা প্লাস্টিকের ব্যাগে প্যাকেজিং দিতে হবে না? লাগবে। এখন এই যে ডিটারজেন্টটা কিসে লাগবে? একটা প্লাস্টিক প্রডিউসারের কাছ থেকে প্লাস্টিক নিতে হবে। কেন? ডিটারজেন্টটা প্লাস্টিকের ভিতর ঢুকানোর জন্য। এখন এই যে প্লাস্টিক প্রডিউসার প্লাস্টিক তৈরি করবে, তার কি লাগবে? তার কিন্তু আবার কেমিক্যাল লাগবে কি প্লাস্টিকটা তৈরি করতে। আবার এই যে প্লাস্টিক তৈরি করার পর এখন প্লাস্টিকে ভরছে, ভরার পর দেখবেন কি মনে আছে? ডিটারজেন্ট প্রথমে আপনি যখন খুলবেন একটা প্যাকেট থেকে কাগজের, তাহলে এই কাগজটাকে আমরা কি বলি? এই কাগজটা তৈরি করতে আবার কি লাগবে? আবার টেনাকো প্যাকেজিং, এদের কাছ থেকে প্যাকেজিং নিতে হবে। তো তারা প্যাকেজিংটা কার থেকে নিবে? পেপার ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিবে পেপার। আবার পেপার ম্যানুফ্যাকচারার পেপার কোথা থেকে পাবে? টিম্বার ইন্ডাস্ট্রি থেকে, যারা কিনা কাঠ বিক্রি করে। তাহলে দেখেন আমার কি লাগতেছে, আমার এই যে আপনার ম্যানুফ্যাকচারিং করতেছি, আমার কি লাগবে? কেমিক্যাল। কেন? ডিটারজেন্ট তৈরি করতে। আমার কি লাগবে? পলিব্যাগ। কেন? ডিটারজেন্টটা পলিব্যাগে রাখার জন্য। এরপর কি লাগবে? প্যাকেজিং। তাহলে এরা কারা? এরা সবাই হচ্ছে সাপ্লায়ার। যেমন আমরা যদি পরের এই দেখেন এই এই ছবিটা দেখি আর একটু ক্লিয়ার হবো। এখানে কি আছে দেখেন? কাস্টমার। কাস্টমার কি একদম ফাইনাল স্টেজ, স্টেজ নাম্বার 5, ওয়ান্স ডিটারজেন্ট এন্ড গোস টু স্বপ্ন। এরপর কি কাস্টমার কার কাছে যায়? রিটেলার, স্বপ্ন সুপার শপ। এরপর রিটেলারকে কে ডিস্ট্রিবিউট করে? হোলসেলার কারা? স্বপ্ন, প্রক্টর গ্যাম্বেল অ্যান্ড ইউনিলিভার। এরা কারা? এরা হচ্ছে ডিস্ট্রিবিউটর। তাহলে এই যে প্রক্টর গ্যাম্বেল অ্যান্ড ইউনিলিভার, এরা কি? এরা আবার ম্যানুফ্যাকচারার, তারা আবার এই ডিটারজেন্টটা তৈরি করে। তো ডিটারজেন্ট তৈরি করতে আমার কি লাগে? আমার কেমিক্যাল লাগে। তাহলে সেও কি একটা সাপ্লায়ার? সে কেমিক্যাল সাপ্লাই করে। আবার কি লাগে? আমার প্যাকেট লাগে। তো প্যাকেট যে তৈরি তৈরি করে সেও সাপ্লায়ার। আবার তার কি লাগে? তার প্যাকেট তৈরি করতে তার পেপার লাগে। তাহলে এটা আবার এই যে প্যাকেজিং এর সাপ্লায়ার কে? এই যে পেপার ম্যানুফ্যাকচারার। আবার পেপার তৈরি করতে কি লাগে? কাঠ। তো এর সাপ্লায়ার কে? টিম্বার ইন্ডাস্ট্রি। আবার এই যে এটা প্লাস্টিকের ব্যাগে রাখতে হয়, নাহলে নষ্ট হয়ে যাবে, বাতাস লাগলে নষ্ট হয়ে যায়। তাহলে এখানে প্লাস্টিক প্রডিউসারের সাপ্লায়ার কে? কেমিক্যাল ম্যানুফ্যাকচারার। তাহলে এখন এখন কি সবাই বুঝতে পারছেন হোয়াট ইজ সাপ্লাই চেন? জি স্যার ক্লিয়ার। সবাইকে আমরা ক্লিয়ার? সবাইকে আমরা ক্লিয়ার ভাইরা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা। তো এখন দেখেন এই যে আমরা একটু আগে বলছিলাম ভাই সাপ্লায়ার কে? জেলে। কারণ মাছ তো আর তৈরি করা সম্ভব না। তা আপনি যদি সরাসরি জেলের থেকে মাছ সংগ্রহ করেন তাহলে স্টেজ কয়টা? মাত্র 2টা। আবার সাপ্লায়ার যদি মনে করেন ডিস্ট্রিবিউটরকে দেয়, মানে ডিস্ট্রিবিউটরকে আড়তদার। আড়তদার আবার কি করে? আপনার বিক্রি করলো রিটেলার, রিটেলারতে কাস্টমার কাছে দেয়। তাহলে স্টেজ কয়টা ভাই? 4টা। কি বুঝতে পারছেন ব্যাপারটা? আবার একটু চিন্তা করেন, হ্যাচারির মালিক, ওই যে ফিশ ফিশ হ্যাচারি, এরা সাপ্লায়ার কি সাপ্লাই করে? রেনু। রেনু মানে কি? ওই যে মাছের পোনা। কাকে দিচ্ছে? ওই যারা আপনার মাছ চাষ করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যারা রেনু সাপ্লাই করে তারা কি সাপ্লায়ার, আর যারা মাছ চাষ করে তারা কি ম্যানুফ্যাকচারার। ওই যে অনেকে আছে মাছ চাষ করে, কি আছে না ভাইরা? জি স্যার। তা এখন এরপর উনি কি করে? এই মাছটা যখন বড় হয় তারা কার কাছে দেয়? আড়তে বিক্রি করে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর। আড়তদারের কাছ থেকে আবার কি করে? ছোট ছোট রিটেলার কিনে নেয়, এরা হচ্ছে রিটেলার। রিটেলারের কাছ থেকে আবার কারা নেয়? কাস্টমার। তার মানে এখানে স্টেজ কয়টা ভাইরা? 5টা স্টেজ। তাহলে কি আমরা বুঝতে পারছি যে সাপ্লাই চেনের স্টেজ সাধারণত 5টা, সর্বোচ্চ 5টা। কিন্তু এটা কখনো 2টা হইতে পারে, 3টা হইতে পারে, আবার 4টাও হতে পারে। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার জি স্যার। ক্লিয়ার। এরপর দেখেন এখানে দা অবজেক্টিভ অফ এ সাপ্লাই চেন। তো সাপ্লাই চেনের অবজেক্টিভটা কি ভাই? যে কোনো ব্যবসার উদ্দেশ্যটা কি ভাই আমার বলুন তো? যে কোনো ব্যবসা, ব্যবসা কেন করা হয় ভাই? লস করার জন্য? ভ্যালু ক্রিয়েটের জন্য অ্যাপ্লিকেশন অফ ওয়েলথ। ভ্যালু ক্রিয়েটেড মানিটা কি? ভ্যালু ক্রিয়েটেড মানিটা হচ্ছে দেখেন, এই যে ম্যাক্সিমাইজ ওভারঅল ভ্যালু ক্রিয়েটেড, তার মানিটা হচ্ছে, যেমন আমি যদি বলি জানে আলম সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন ভাই? জি স্যার শুনতে পাচ্ছি স্যার।
আচ্ছা, আপনি যদি একটা টং দোকানে গিয়ে চা খান, এক কাপ চা, এটার দাম কত হবে ভাই সর্বোচ্চ? সর্বোচ্চ 10 টাকা হইতে পারে, বা আর যদি হোটেল সেরাটনে চা খান, 100 টাকা। 100 টাকায় কি আছে হোটেল সেরাটনে চা? এখন অবশ্য নাই, এখন মনে হয় 500। কারণ আমি যখন লাস্ট যখন খেয়েছিলাম, আমার কাছে যতটুকু মনে পড়ে, তখন 5,000 টাকা দিয়ে এক মানে চা, মানে 5,000 টাকা বড় একটা ফ্লাক্সে এনে দিছিল চা। আমরা 5 জন মিলে খাইছিলাম আর কি, আমার যতটুকু মনে পড়ে। তো যাই হোক, আমি সেটা বলতেছি না, আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে দেখেন চা সেম চা, কিন্তু অনেক সময় মনে হবে সেরাটনের চায়ের থেকে ওই টং টং দোকানে মামার চাটা অনেক বেশি মজা। কেন মজা? কারণ উনি আপনাকে আপনার রুচি সম্পর্কে জানে, আপনি রেগুলার ওই দোকানে যান। আপনি কি একটু দুধ বেশি খান না কম খান, আপনি কি চিনি কত চামচ খান নাকি একটু বেশি করে খান, উনি কিন্তু আপনার টেস্ট সম্পর্কে জানে। কিন্তু একজনকে আপনি দিচ্ছেন 5 টাকা 10 টাকা, আরেকজনকে দিচ্ছেন 1,000 টাকা, তার কারণটা কি ভাই? কারণ উনি ওই ভ্যালুটা ক্রিয়েট করছে। তো এখন যে কোনো ব্যবসার ক্ষেত্রে ওই যিনি টং দোকানে ব্যবসা করে তারও উদ্দেশ্য কি প্রফিট করা, আবার যিনি সেরাটনে ব্যবসা করে তারও উদ্দেশ্য কি ভাই? তারও উদ্দেশ্যটা কি? ব্যবসা করা। প্রফিট ব্যবসা। ম্যাক্সিমাইজেশন। তারও ব্যবসা। এখন সেরাটনে যদি এক কাপ চা যদি 10 টাকায় বিক্রি করে ভাই, তো সেরাটনের যে লোকেশন, আপনার যে দোকানের ভাড়া বা কাস্টমারদের ভাড়া বা চেয়ার টেবিলের খরচ, এসির খরচ, 10 টাকা বিক্রি করলে তার কি জীবনে প্রফিট হবে? জি না স্যার। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে কোনো ব্যবসার উদ্দেশ্য কি ভ্যালু ক্রিয়েট করা, মানে এমন ভাবে ভ্যালুটা ক্রিয়েট করবে, বেশি টাকা হলো আপনি আমার কাছ থেকে ওটা কিনে খাবেন। যেমন দেখেন এখানে, কাস্টমার একটা প্রোডাক্টের জন্য সে ভ্যালু দিচ্ছে কত, 120 টাকা, আর আমার সাপ্লাই চেনের টোটাল কস্ট হচ্ছে 100 টাকা, তার মানে আমার সারপ্লাস বা প্রফিট কত, 20 টাকা। তো কাস্টমার যদি এই 100 টাকার প্রোডাক্ট, যেটা আমার সাপ্লাই চেন কস্ট 100 টাকা, সে যদি আমাকে ভ্যালু দেয় 150 টাকা, তাহলে প্রফিট কত হবে ভাই? 50 টাকা। তাহলে আমার যত কাস্টমার যত বেশি ভ্যালু দিবে, আমার প্রফিট কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে তাহলে যে কোনো ব্যবসার উদ্দেশ্যটা কি? ম্যাক্সিমাইজ মানে কি, বাড়ানো। কোন জিনিসটা বাড়ানো? কাস্টমার ভ্যালু ক্রিয়েটেড। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন এখানে ডিসিশন ফেজেস অফ এ সাপ্লাই চেইন। একটা সাপ্লাই চেইনে 3টে ফেজ থাকে। একটা হচ্ছে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অর ডিজাইন, আরেকটা হচ্ছে কি সাপ্লাই চেইন প্ল্যানিং, আরেকটা হচ্ছে সাপ্লাই চেইন অপারেশন। এখন সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অর ডিজাইনটা কি? আগামী 4-5 বছরের জন্য যে ডিসিশনটা নেওয়া হয়। যেমন আপনার ব্যবসার হেড অফিস লোকেশন কোথায় হবে, গুলশান না মিরপুর? আপনার প্রোডাক্ট, যে আপনার যে ফ্যাক্টরি দিচ্ছেন, ফ্যাক্টরি ক্যাপাসিটি কয় লাখ প্রোডাক্ট হবে, 2 লাখ না 20 লাখ? আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন, এটা কি কোয়ালিটি প্রোডাক্ট হবে নাকি ইকোনমি প্রোডাক্ট হবে? আপনার ওয়্যার হাউস কোন কোন লোকেশনে আপনি স্থাপন করবেন? আপনার প্রোডাক্ট যে ডেলিভারি দিবেন, ট্রান্সপোর্টেশন কি হবে, আপনি কি বাই এয়ারে পাঠাবেন, রোডে পাঠাবেন নাকি রেলে না শিপে করে পাঠাবেন? আপনার কোনো সফটওয়্যার থাকবে কিনা? তাহলে আপনি আমাকে বলেন ভাই, একটা মানুষ একটা হেড অফিস করবে, এটি কি মাত্র 1 মাসের জন্য করে সে? না, লং টার্ম আপনার একটা, করে। তাহলে এখন এই যে যতগুলো সিদ্ধান্ত আপনারা দেখতেছেন, এটা অ্যাটলিস্ট আগামী 4-5 বছর 7 বছর 10 বছরের জন্য মানুষ নেয় না? জি স্যার। তার মানে একটা প্রতিষ্ঠানে যখন একটা লং টার্ম ডিসিশন নেওয়া হয় যে আপনি কোন লোকেশনে আপনার ফ্যাক্টরি এস্টাবলিশ করবেন, আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি কতগুলো প্রোডাক্ট হবে, আপনি যে ফ্যাক্টরিটা দিচ্ছেন আপনি কি কোয়ালিটির প্রোডাক্ট সেল করবেন নাকি সস্তা বা ইকোনমি প্রোডাক্ট সেল করবেন, আপনার কোন কোন লোকেশনে ওয়্যার হাউস এস্টাবলিশ করবেন, আপনার প্রোডাক্ট যে ডেলিভারি দিবেন মোডস অফ ট্রান্সপোর্টেশনটা কি, আপনার কোনো সফটওয়্যার থাকবে কিনা? তাহলে এই প্রত্যেকটা ডিসিশনটা কি বলা হচ্ছে, লং টার্ম ডিসিশন। এবং এই লং টার্ম ডিসিশন নেক্সট সেভারাল ইয়ার্স এর জন্য যে ডিসিশনগুলো নেওয়া হয়, এগুলোকে আমরা কি বলি, সাপ্লাই চেনের স্ট্র্যাটেজি অর ডিজাইন ডিসিশন। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। আর যদি সাপ্লাই চেন প্ল্যানিংটা কি, ধরেন আগামী 3 মাস থেকে 1 বছরের জন্য যখন কোনো ডিসিশন নেওয়া হয়, 3 মাস থেকে 1 বছর, যেমন আগামী 6 মাসের জন্য আপনি সিদ্ধান্ত নিলেন হুইচ মার্কেট উইল বি সাপ্লাইড ফ্রম হুইচ লোকেশন। যেমন আপনি আগামী 6 মাসের জন্য সিদ্ধান্ত নিলেন চিটাগাং ওয়্যার হাউস থেকে আপনি ফেনী, চিটাগাং, কক্সবাজার এই 3 জেলায় আপনি প্রোডাক্ট সাপ্লাই দিবেন। ডিসিশনটা কয় মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে এটা কি 6 মাসের পরিকল্পনা। সাব কন্ট্রাক্টিং, হঠাৎ করে এই বছর আপনার প্রোডাক্টের ডিমান্ড বেশি, কিন্তু আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি 20 লাখ, কিন্তু আপনার ডিমান্ড হচ্ছে 30 লাখ। তাহলে এখন যদি আপনি আরেকটা ফ্যাক্টরি দেন, আবার পরের বছর যদি আপনার ডিমান্ড না থাকে, তাহলে ফ্যাক্টরিটা কি ভাই শুধু শুধু আপনার বসে থাকবে না? তাহলে এই ক্ষেত্রে আপনি কি করলেন, এই বছরের জন্য আপনি কাউকে 10 লক্ষ প্রোডাক্ট সাব কন্ট্রাক্টিং দিলেন। তাহলে এটা কি শুধুমাত্র 1 বছরের জন্য, এটাও কি সাপ্লাই চেন প্ল্যানিং। ব্যাকআপ লোকেশন, যা আপনার যদি কোনো কারণে, যদি মনে করেন এই যে চিটাগাং ওয়্যার হাউসটা কোনো কারণে আগুন লেগে বন্ধ হয়ে গেছে,
তখন আপনি পরিকল্পনা করলেন যে আগামী 6 মাস চিটাগাং ওয়্যার হাউস থেকে আমি ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার প্রোডাক্ট সাপ্লাই করবো, কিন্তু কোনো কারণে যদি চিটাগাং ওয়্যার হাউসটা আগুন লেগে বসে যায়, সেক্ষেত্রে আমি কুমিল্লা ওয়্যার হাউস থেকে প্রোডাক্টটা সাপ্লাই করবো। তাহলে এটা কি ব্যাকআপ লোকেশন কতদিনের জন্য? ওই যে আগামী 6 মাসের জন্য। তবে ইনভেন্টরি পলিসিটা কি? আমি কি আমার যে ওয়্যার হাউসটা, আমি ওয়্যার হাউসটা কোথায় এস্টাবলিশ, আমার এই ওয়্যার হাউসে এই মানে কোন, যেমন ফর এক্সাম্পল আপনার ফ্যাক্টরি আছে দুইটা, একটা ঢাকা একটা চিটাগাং। তাহলে এখন এই যে আপনার ঢাকা চিটাগাং এর যে প্রোডাক্টগুলো তৈরি করবেন, করার পর আপনার এই ইনভেন্টরি ঢাকার মাল কোথায় রাখবেন আগামী 6 মাসের জন্য, আবার চিটাগাংয়ের মাল আগামী 6 মাসের জন্য কোথায় রাখবেন। আবার বাই দিস টাইম মনে করেন 1 বছর পরে আপনার আরেকটা আপনার কি হলো, আপনার ফ্যাক্টরি হয়ে গেছে কোথায়, রংপুরে। তখন কিন্তু আপনার কি হবে, 1 বছর পর সিদ্ধান্তটা চেঞ্জ হবে কিন্তু। তারপর আগামী 6 মাসের জন্য আপনি কখন কোথায় প্রমোশন দিবেন, টেলিভিশনে প্রমোশন দিবেন নাকি রেডিওতে দিবেন নাকি নিউজ পেপারে দিবেন। তাহলে এই সবগুলো পরিকল্পনা কিন্তু কি 3 মাস থেকে 6 মাস, 9 মাস অথবা 1 বছর, এগুলোকে আমরা কি বলি, সাপ্লাই চেইন প্ল্যানিং বলি। সবাইকে আমরা ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন সাপ্লাই চেইন অপারেশন। তো সাপ্লাই চেইন অপারেশনটা হচ্ছে কিছুই না ভাই, ডেইলি কাজ। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করি। তো কোনো কারণে যদি ডিপার্টমেন্টে আমরা যেই আসে তাকে আমরা চা বিস্কিট ধারা আপ্যায়ন করা হয়। তো কোনো কারণে মনে করেন চা পাতা শেষ, তো চা পাতা কেনার জন্য কি ভাই 1 বছর আগে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে? জি না স্যার। কোনো কারণে বিস্কিট শেষ, এখন মনে করেন এই যে শফিউর রহমান তুহিন সাহেব আমার আমার ডিপার্টমেন্টে আসছেন আমার সাথে দেখা করতে। তা আমি বললাম যে তো তুহিন সাহেব বিস্কিট তো শেষ, তো এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আগামী 7 বছরের ডিসিশন। তা আপনি 7 বছর পর আসলে আপনি আবার বিস্কিট খেতে পারবেন কি, ব্যাপারটা কি তাই ভাই? তাহলে জি এই না চা স্যার। বিস্কিট বা ধরেন একটা আমার ডিপার্টমেন্টে স্টাপলার মেশিনে পিন শেষ, এটা কেনার জন্য কি ভাই লং টার্ম ডিসিশন নিতে হবে, বা 3 মাস, 6 মাস, 9 মাসের ডিসিশন নিতে হবে? জি না স্যার। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য কিছু অপারেটিং কস্ট আছে, এগুলোকে ডেইলি কস্ট বলে। তাহলে এই ডিসিশনগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার কারো পারমিশন বা এত লং টার্ম পরিকল্পনা করতে, যেমন আমার ডিপার্টমেন্টে আমি যতটুকু জানি, আমাদের যিনি সম্মানিত চেয়ারম্যান স্যার আছেন, উনি সম্ভবত 5,000 বা 10,000 টাকা ওনার মানে উনি চাইলে এটা যে কোনো সময় উনি ওয়ার্ক অর্ডার দিয়ে দিতে পারে। যেমন কি চা বিস্কিট কেনা, মনে করেন আপনার পেন্সিল দরকার, শিক্ষকদের কলম দরকার। তো এগুলো কি, এগুলো হচ্ছে ডেইলি। যেমন একটা প্রতিষ্ঠান চালাইতে হইলে আপনার তার এরকম অনেক ধরনের অপারেটিং কস্ট আছে, কি আছে না? তখন এগুলোকে আমরা কি বলি, ডেইলি বা উইকলি ডিসিশন, এগুলোকে আমরা কি বলি, অপারেশনাল বা অপারেটিং ডিসিশন। সবাইকে আমরা ক্লিয়ার? সবাইকে আমরা ক্লিয়ার ভাই, সাপ্লাই জি চেইনের তিনটা স্যার। ডিসিশন ফেস। জি স্যার, জি স্যার, আচ্ছা। ফেস ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন এই যে প্রসেস ভিউ অফ এ সাপ্লাই চেইনের যে প্রসেস ভিউ, এটা দুইটা, একটা সাইকেল ভিউ, একটা পুশ অর পুল ভিউ। তো সাইকেল ভিউটা কি, সাইকেলটা কি ভাই গোল নাকি সোজা বলেন তো দেখি? একটা চাকা, গোল সাইকেল স্যার। কি একটা চক্র না? চক্রটা কি একটা গোল? জি তো এখন এই চক্রটাকে বলা হচ্ছে ডিভাইডেড ইনটু এ সিরিজ অফ সাইকেলস। কেমন? যেমন আমরা একটু দেখি, সরি আমরা উপরে চলে যাচ্ছি। যেমন এই দেখেন সাইকেল ভিউ, এই যে সাপ্লায়ার, তার উপরে কি ম্যানুফ্যাকচারার। সাপ্লায়ার ম্যানুফ্যাকচারার কি করে, সাপ্লায়ার কাছ থেকে কি প্রকিউর মানে কি ভাই, সংগ্রহ করা। তো ম্যানুফ্যাকচারার সাপ্লায়ার কাছ থেকে কি প্রকিউর করে, র ম্যাটেরিয়ালস। এরপর ম্যানুফ্যাকচারার কি করে, প্রোডাক্টটা তৈরি করে, করার পর কাকে দেয়, ডিস্ট্রিবিউটর। এরপর ডিস্ট্রিবিউটর কি করে, আপনার যখনই রিটেলারের প্রোডাক্ট শেষ হয়ে যায়, রিটেলার কি করে, আপনার রিপ্লেনিশমেন্ট মানে কি, পূরণ করা, কার কাছ থেকে নেয়, প্রোডাক্ট ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়ে প্রোডাক্টটা পূরণ করে। এরপর কাস্টমার অর্ডার কাকে দেয়, রিটেলারকে। তাহলে এখন এই যে এখানে 5টা স্টেজ, এখানে যদি খেয়াল করে দেখেন সাপ্লায়ারের সাথে ম্যানুফ্যাকচারের যে সাইকেলটা কি, ম্যানুফ্যাকচারের যখনই র মেটেরিয়াল শেষ হয়ে যায়, সে প্রকিউর করে কার কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে। তাহলে এটাকে আমরা কি বলবো, প্রকিউরমেন্ট সাইকেল। এরপর র মেটেরিয়াল সংগ্রহ করার পর ম্যানুফ্যাকচারার কি করে, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করে। তাহলে এটাকে আমরা কি বলবো, ম্যানুফ্যাকচারিং সাইকেল। করার পর কাকে দেয়, ডিস্ট্রিবিউটরকে। এরপর রিটেলারের যখন প্রোডাক্ট শেষ হয়ে যায়, তখন এই প্রোডাক্টটা যখন রিটেলার ফোন করে আড়তে বা ধরেন ডিস্ট্রিবিউটরের কাছে, আমার এই প্রোডাক্টটা শেষ, প্রোডাক্টটা লাগবে, তখন ডিস্ট্রিবিউটর কি করে, এই যে শেষ, তখন সে কি করে, পূরণ করাটা কি, রিপ্লেনিশমেন্ট সাইকেল। তখন সে কি করে, এটাকে রিপ্লেনিশমেন্ট করে। এরপর কাস্টমারের যখন প্রোডাক্টটা দরকার হয়, সে কাকে অর্ডার দেয়, রিটেলারের কাছে।
তখন এটাকে আমরা কি বলি কাস্টমার অর্ডার সাইকেল। তাহলে দেখেন এই যে সাপ্লাই চেনের স্টেজ কয়টা, এখানে 5টা, কিন্তু সাইকেল কয়টা ভাই বলুন তো? 4টা। ম্যানুফ্যাকচারার প্রকিউর করে র ম্যাটেরিয়ালস কার কাছ থেকে? সাপ্লায়ারের কাছ থেকে, এটা কি প্রকিউরমেন্ট সাইকেল। ম্যানুফ্যাকচারার প্রোডাক্টটা তৈরি করে ডিস্ট্রিবিউটরকে দেয়, এটা কি ম্যানুফ্যাকচারিং সাইকেল। এবার রিটেলারের প্রোডাক্ট শেষ হলে কাকে ফোন দেয়? ডিস্ট্রিবিউটরকে, তখন ডিস্ট্রিবিউটর কি করে? প্রোডাক্টটা পূরণ করে। তারপরে এটা কি রিপ্লেনিশমেন্ট সাইকেল। কাস্টমার কার কাছে অর্ডার দেয় যে আমার প্রোডাক্ট লাগবে? রিটেলারের কাছে, তার মানে এটা কি কাস্টমার অর্ডার সাইকেল। তাহলে আপনারা বুঝতে পারছেন সাইকেল ভিউতে কয়টা সাইকেল ভাইরা? 4টা 4টা। সাইকেল। 4টা সাইকেল। আচ্ছা, এরপর যদি খেয়াল করে দেখেন আপনার এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আপনার পুশ অর পুল ভিউ, পুশ অর পুল ভিউ। পুশ মানে কি? ধাক্কা দেওয়া, কি আমি ঠিক বলছি ভাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর পুল মানে কি? কাছে টানা, টানা, জি। টেনে টানা। ধরা। এখন ভাই আপনার একটা হচ্ছে পুল আর একটা হচ্ছে পুশ। পুল মানে কি টানা, আর পুশ মানে কি ধাক্কা দেওয়া। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে এখানে টোটাল যদি খেয়াল করে দেখেন আহ, এখানে সাপ্লায়ার র মেটেরিয়ালস পুশ করে কাকে? ম্যানুফ্যাকচারারের কাছে। কারণ কি ভাই আমার প্রোডাক্টটা বিক্রি হলে বাঁচি। এরপর ম্যানুফ্যাকচার প্রোডাক্টটা কাকে পুশ করে? ডিস্ট্রিবিউটরকে। ডিস্ট্রিবিউটর বা কাকে পুশ করে? রিটেলারকে। কিসের জন্য? সেল করার জন্য। ভাই কোনোদিন কি মুদি দোকানদার আপনার বাসায় আসে? কি তুহিন সাহেব আপনার বাসায় মুদি জি দোকানদার না আসে? স্যার। জি না তাহলে স্যার। কি আপনার যখন চাল শেষ হয়ে যায়, ডাল শেষ হয়ে যায়, টুথপেস্ট শেষ হয়ে যায়, আপনি নিজের থেকে যান না? জি স্যার। তাহলে এই যে নিজের থেকে যান, এটা কি? এটা স্যার হচ্ছে কি এটা পুল। পুল। মানে আপনি অটোমেটিক চলে যান তার কাছে, পুল। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। জি স্যার, আর বুঝতে এখানে পেরেছি। সাপ্লায়ার কাকে পুশ করে? ম্যানুফ্যাকচারকে। ম্যানুফ্যাকচার পুশ করে ডিস্ট্রিবিউটরকে। ডিস্ট্রিবিউটর পুশ করে কাকে? রিটেলারকে। আর মানে ভাইস কাস্টমার কি ভার্সা হয়? আর কি তার স্যার। প্রয়োজন হলে সে নিজের থেকে আসে। নিজের থেকে আসা মানে কি? এটা পুল। যেমন এখানে যদি খেয়াল করে দেখেন এই যে এখানে এলএলবিন একটা রিটেলার, একটা এক্সাম্পল দেখেন আপনারা। তো সাপ্লায়ার এল আপনার কি হয়? এলএলবিন কিন্তু একজন রিটেলার, উপরে দেখতে পাচ্ছেন তো। তো সাপ্লায়ার ম্যানুফ্যাকচারার কি করে? সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালস কালেক্ট করে, তার মানে কি প্রকিউরমেন্ট সাইকেল এটা। এরপর ম্যানুফ্যাকচারার কি করে? প্রোডাক্টটা তৈরি করে, তারপর কি ম্যানুফ্যাকচারার সাইকেল। এরপর রিটেলার ম্যানুফ্যাকচারারকে ফোন দেয় যে ভাই আমার প্রোডাক্ট শেষ, প্রোডাক্ট লাগবে। তখন ম্যানুফ্যাকচারার সে নিজে কি করে? এই যে রিটেলার বিনের প্রোডাক্টগুলো পূরণ করে। পূরণ মানে কি? রিপ্লেনিশমেন্ট। তার মানে এখানে কয়টা সাইকেলের কাজ হচ্ছে? দুইটা। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে কি রিপ্লেনিশমেন্ট সাইকেল। কারণ রিটেলারের তো ভাই প্রোডাক্টটা সে তো নিজে নিয়ে আসে না। রিটেলার কাছে বেশিরভাগ সময় দেখবেন আপনার ওই ফোন দিলে ম্যানুফ্যাকচারার বা ডিস্ট্রিবিউটর সে প্রোডাক্টটা পৌঁছায় দেয়। এটাকে কি বলা হয়? পূরণ করা বা রিপ্লেনিশমেন্ট করা। আপনারটা তাক আছে, তাকের ভিতর আপনি কি করেন? প্রোডাক্ট সাজায় রাখেন, আপনার 2 তাক খালি হয়ে গেছে। তখন ফোন দিলেন ভাই আমার তো 2 তাকে 50টা প্রোডাক্ট শেষ। তখন সে কি করে? 50টা প্রোডাক্ট এনে আপনার কাছে দিয়ে দেয়। তখন আপনি কি করেন? ওই তাকগুলো পূরণ করেন। এটাকে বলা হয় রিপ্লেনিশমেন্ট। এখন এই যে এরপর এলএলপি সে কি কাস্টমারের কাছে যায় না কাস্টমার তার কাছে আসে ভাই? কাস্টমার। কাস্টমার। তাহলে তখন এটাকে আমরা কি বলি? কাস্টমার অর্ডার সাইকেল। তাহলে এখন দেখেন তার মানে এই যে অর্ডারটা কার কাছে অ্যারাইভ করে? এলএলবি এর কাছে। কি দেখতে পাচ্ছেন? তাহলে এটাকে আমরা কি বলি? কাস্টমার অর্ডার অ্যারাইভস। কি ঠিক আছে? তাহলে এখানে সাপ্লায়ার পুশ করে ম্যানুফ্যাকচারারকে, ম্যানুফ্যাকচারার পুশ করে এলএলবি কে। এটাকে আমরা কি বলি? পুশ প্রসেস। আর এই যে অর্ডারের উপরেরটা কাস্টমার কি পুশ করে ভাই? রিটেলার কি কাস্টমারকে পুশ করে না কাস্টমার নিজের থেকে আসে? কাস্টমার নিজের থেকে আসে। তাহলে এটাকে আমরা কি বলবো? পুল ফুল প্রসেস। ঠিক প্রসেস। আছে? তাহলে এই দেখেন এখানে পুল প্রসেসে তাহলে কয়টা সাইকেল? একটা সাইকেল কি? কাস্টমার অর্ডার সাইকেল। আর এই যে পুশ প্রসেসে কয়টা সাইকেল? প্রকিউরমেন্ট, 2টা। ম্যানুফ্যাকচারিং, রিপ্লেসমেন্ট। কি বুঝা যাচ্ছে সবাই? সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। সবাইকে কি ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা তাহলে এখন দেখেন তো ভাই এখানে একটা প্রশ্ন করা হচ্ছে হাউ মেনি স্টেজেস ইন দিস সাপ্লাই চেইন? 3, 4 or 5? এই সাপ্লাই চেইনে কটা স্টেজ বলুন তো দেখি? 4টা। 4টা। অ্যাবসলিউটলি কারেক্ট। এরপর দেখেন ডেলের এক্সাম্পলটা। ডেল কি স্যার নিজেই আমার একটা ম্যানুফ্যাকচারার? কোশ্চেন ছিল এখানে। জি বলেন প্লিজ স্যার প্লিজ। এই পুশ এন্ড পুল নিয়ে। জি স্যার বলেন। আমরা ধরেন আমি একজন ম্যানুফ্যাকচারার। তো জি আমার এখন কিছু র মেটেরিয়াল লাগবে আমি প্রোডাক্টটা তৈরি করার জন্য। সেক্ষেত্রে হুম। আমি সাপ্লায়ারকে বলছি যে আমাকে এই প্রোডাক্টটা দেন, আমাকে খুব দ্রুত দেন, বা আমাকে প্রোডাক্টটা র মেটেরিয়ালটা খুব দ্রুতই লাগবে। তো এই ক্ষেত্রে কি এটা পুল হবে না? না, হবে না। কারণ হচ্ছে যিনি সাপ্লায়ার তো তার যেমন একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে, আপনারও একটা ব্যবসায়িক উদ্দেশ্য কি আছে না ভাই? জি স্যার।
মানে সাপ্লায়ার যে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে কেন, সে কি এমনি এমনি দিচ্ছে, আপনার কেন দিচ্ছে? আপনার তার প্রফিট মেকিং একটা মোটিভ আছে। এবং অনেক সময় কি হয়, সাপ্লায়ারের কাছে র ম্যাটেরিয়ালস নাই বলে সে দিতে পারছে না, কিন্তু যদি তার কাছে থাকে সে তো অবশ্যই দিবে, কি দিবে না? কারণ দিতে পারলেই তো তার কি লাভ না? লাভ হবে, জি। তো কিন্তু আপনি দেখেন কাস্টমার সে যখন প্রোডাক্টটা কিনে তার কি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না প্রফিট মেকিং মোটিভ থাকে? কি থাকে? কাস্টমার কেন না, আসে দুইটা কারণে। একটা হচ্ছে তার প্রয়োজন, প্রয়োজন, তার জি। ভাত খেতে হবে, ফর এক্সাম্পল তার রাইস প্রয়োজন। অথবা যিনি ম্যানুফ্যাকচার টেলিভিশনে একটা বিজ্ঞাপন দিছে, বিজ্ঞাপনটা দেখা প্রচন্ড গরম, আবার লোডশেডিং, কানের ভিতরে আপনার এফএম শুনতেছে, হঠাৎ করে কি হলো আপনার একটা শব্দ, কি একজন কোকের বোতল খুলছে, ফুস করে একটা শব্দ হয়েছে, আর সে গড়গড় 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 করে ঠান্ডা কোক খেয়ে বলতেছে আহ। তখন কি হয়েছে, তার ভিতরে একটা চাহিদা সৃষ্টি হয়েছে যে এই গরমে এই ঠাডা বড়া রোদ্রের ভিতরে তারও যদি একটা এই লোডশেডিং এর ভিতরে একটা ঠান্ডা সফট ড্রিঙ্কস খাইতে পারতো তারও ভালো লাগতো। তখন এই যে তার ভিতরে একটা চাহিদা সৃষ্টি হয়েছে, সে অটোমেটিক পুল মানে কি, আমি এমন কিছু একটা করবো আপনি আমার কাছে আসবেন, পুল মানে কি ওকে, টানা। মানে কি বুঝতে অটোমেটিকলি। পারছেন ব্যাপারটা? জি 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 জি, এখন ক্লিয়ার হলো। জি, থ্যাংক ইউ স্যার। আর আপনি ম্যানুফ্যাকচারার, আপনি তো ভাই অটোমেটিকই আসেন না। আপনি কেন আসছেন? আপনি আসছেন কারণ আপনার ব্যবসায়িক উদ্দেশ্য জি আছে। জি জি জি, রাইট। বুঝতে পারছেন ঠিক আছে। ব্যাপারটা? জি জি, থ্যাংক ইউ স্যার। এরপর যদি খেয়াল করে দেখেন, এখানে ডেল ডেল কিন্তু সে নিজেই ল্যাপটপ তৈরি করে, আবার সে নিজে ল্যাপটপ বিক্রি করে, সে নিজে রিটেলার, তার নিজের শোরুম আছে। তো যিনি সাপ্লাই, যেমন আইবিএম, আইবিএম কি করে, ডেলকে চিপ সাপ্লাই করে। এরকম আরো অনেক সাপ্লায়ার আছে, কেউ মেমোরি কার্ড দেয়, কেউ মুখ দেয়, তমুক দেয়। তখন ডেল কি করে, সাপ্লায়ারের কাছ থেকে এগুলো প্রকিউর করে, এটাকে আমরা কি বলি, প্রকিউরমেন্ট সাইকেল। এরপর ডেল কি করে, সেটা ম্যানুফ্যাকচার করে, আবার কাস্টমার যখন অর্ডার দেয় তখন সেটা কি করে, কাস্টমারের কাছে বিক্রি করে। তাহলে এখানে এখানে আপনার দুইটা সাইকেল, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে কাস্টমার অর্ডার সাইকেল। তাহলে এখানে অর্ডারটা কোথায় অ্যারাইভ করছে, ডেলের কাছে। তাহলে উপরেরটাকে আমরা কি বলছি, পুল প্রসেস, নিচেরটাকে আমরা পুশ প্রসেস বলতেছি। তো পুশ প্রসেসে এখানে সাইকেল কয়টা, একটা, সেটা কি প্রকিউরমেন্ট সাইকেল। আর পুল প্রসেসে কয়টা সাইকেল, দুইটা, একটা হচ্ছে কাস্টমার অর্ডার, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইকেল। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে এখানে কয়টা স্টেজ বলেন তো সাপ্লাই চেনে ভাই? তিনটা স্যার। তিনটা স্টেজ। তিনটা স্টেজ। তো আজকের এই ক্লাসে কারো কি ভাই বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা আছে কোনো? না স্যার, স্যার ক্লিয়ার। একটা একটা প্রশ্ন ছিল, সেটা জি জি হচ্ছে জি, কি শামসুল সাহেব বলুন প্লিজ। সাপ্লাই চেইনে কি আমাদের দুইটা সিস্টেমে থাকবে, ফুল পুশ দুইটা থাকবে? যখন আমরা সাপ্লায়ার আমাদেরকে ম্যানুফ্যাকচারিং দিচ্ছে তখনই আমাদেরকে পুশ সিস্টেমটাই ম্যান্ডেটরি থাকবে, নাকি ম্যানুফ্যাকচারিং এর উপর বেস করে আমরা সাপ্লায়ার থেকে নেব ফুল ফুল এখন সিস্টেমে? এখন দেখেন, আপনার এখানে আমি কিন্তু একটা অ্যান্সার দিয়েছি আপনার ক্লিয়ার হওয়ার জন্য। যদি আপনার ব্যবসায়িক কোনো উদ্দেশ্য থাকে, তার মানে অবশ্যই আপনি নিজের থেকে চাচ্ছেন কেন, কারণ আপনার যদি র মেটেরিয়ালস না পান এজ এ সাপ্লায়ারের কাছ থেকে, ম্যানুফ্যাকচার, তা আপনি তো ভাই প্রোডাক্ট তৈরি করতে পারবেন না। তো প্রোডাক্ট তৈরি করলে কি হবে, আপনার প্রফিট হবে, এটাই তো উদ্দেশ্য নাকি? কিন্তু কাস্টমার যখন আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে যায়, তার ভিতরে কি এরকম কোনো প্রফিট মেকিং মোটিভ থাকে? না, থাক না। তো তখন সে কি কারণে আসে, তার নিজের ভিতর থেকে, মনে করেন আমার ক্ষুধা লাগছে, পেট জ্বলে, কি লাগবে, ভাত লাগবে, বার্গার লাগবে, আমি নিজের থেকে যাব। অথবা টেলিভিশনে, রেডিওতে, নিউজ পেপারে একটা বিজ্ঞাপন দেখছি, বিজ্ঞাপনটা দেখে কি লাগছে, আমার মনে ইচ্ছা করতেছে যে আমি এরকম একটা প্রোডাক্ট কিনবো। একটা নায়িকা, একটা মনে করেন আপনার নাকে নাক ফুল পড়ছে, এখন আপনার ওয়াইফ বা আপনার ছোট বোন বা আপনার মা ওই ওই নাটকটা দেখছে, দেখার পর তারও ইচ্ছা জাগছে কি আমারও যদি এরকম একটা নাকফুল হইতো খুব ভালো লাগতো। এখন আপনাকে আপনার মা বললো, বাজান আমার এরকম একটা নাকফুল কিনে দে। তাহলে এখন আপনি যে আপনার মাকে দিবেন, বা মার ভিতর যে চাহিদা সৃষ্টি হয়েছে, এটা কি কোনো ব্যবসায়িক উদ্দেশ্য ভাই? না না। তো যখন আপনার উইদাউট এনি প্রফিট মেকিং মোটিভ আপনি যখন আসবেন কেন, আপনার ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য, ব্যক্তিগত কি আপনার ধরুন জৈবিক চাহিদা, আপনার ক্ষুধা লাগছে, আপনি আপনার মাকে খুশি করার জন্য একটা গিফট দিবেন, এটাই কি একটা মেন্টাল পার্সোনাল স্যাটিসফ্যাকশন, গ্র্যাটিফিকেশন। তখন সেটাকে আমরা কি বলি, পুল, নিজের থেকে আসতেছে, পুল আপনার নিজের ভিতর থেকে আসতেছে। আর পুশটা কখন ভাই, মাস গেলে আমার ফ্যাক্টরি খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, গ্যাস বিল আছে, সরকারের ট্যাক্স আছে, কর্মচারীদের বেতন আছে, ব্যবসা যদি না করতে পারি তাহলে তো আমি শেষ। তাহলে সবসময় ভিতর থেকে একটা পুশ করতেছে না? কি ভাই, রাত্রেবেলা অনেকে ঘুম হইতেছে না, কারণ কি, একটা মাল আসতেছে সমুদ্রে, হঠাৎ করে সমুদ্রে ঝড় দেখা দিছে। তাহলে সবসময় ভিতরে একটা চিন্তা, পুশ, প্রেশার কাজ করতেছে, কি করতেছে না? কি বুঝতে পারছেন শামসুল সাহেব?
জি জি স্যার, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম স্যার। অনেকে আমাদের জি এখানে আহ, জি এই যে ওয়েবক্যাম গুলো অফ রাখে, এটা কিন্তু ক্লাসে তাদের প্রেজেন্সের ক্ষেত্রে সমস্যা হবে, মাঝে মাঝে অন করতে হবে। টোটালি যদি অফ রাখেন তাহলে আপনি কি মনোযোগ দিয়ে ক্লাস করলেন কি করলেন না বোঝা যায় না। আপনি কি ঘুমান নাকি অফ করে চলে গেলেন। এটা যে পার্সেন্টেজও একটা থাকে, যেমন এক্সামে একটু যদি খারাপ হয় সেক্ষেত্রে এই যে ক্লাস প্রেজেন্স, এটাও আপনাদের জন্য কিন্তু একটা ভ্যালু অ্যাড করবে, বা নাম্বার বা একটা পার্সেন্টেজ আসবে। তো আপনাদের প্রেজেন্টেশন, আপনাদের এক্সাম সব মিলিয়ে কিন্তু অ্যাসেসমেন্ট হয়, তো এই জন্য আপনারা মাঝে মাঝে কিন্তু অন করবেন। টোটালি ওয়েবক্যাম যদি অফ থাকে তাহলে আমরা বুঝতে পারবো না যে এই ক্লাসের ভিতরে আপনাদের অবস্থানটা কি, কেউ কি অন করে চলে গেল কিনা। ঠিক আছে। আর আপনাদের জন্য গুড নিউজ হলো আনলিমিটেড আচ্ছা ক্লাস পাবেন, ক্লাসগুলো করবেন। আর স্যারের যে ক্লাস, এটা যদি মিস করেন আপনারা বাংলাদেশে আমি মনে করব থেকেও আহ, বিশাল বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ স্যারের ক্লাস আমরা আর সামনাসামনি বলা ঠিক না, কিন্তু আপনারা নিজেরাই জানেন স্যার যে এক্সাম্পল গুলো দিবে সামনের ক্লাসগুলোতে, সেখানে আপনি কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি বারবার করা যায় তাহলে আপনি এই যে টোটাল যে বিজনেস সেক্টর গুলোতে আপনি যদি জব করেন অথবা বিজনেসই করেন, এখানে যে স্ট্র্যাটেজি, এই যে সিদ্ধান্তগুলো নিতে হয়, অর্থাৎ আপনি দেখেন সারা দুনিয়াতে বিশাল চেঞ্জ আসতেছে। এই চেঞ্জের ভিতরে কখন সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একটা বিশাল ব্যাপার, কারণ আপনি একটা ভুল সিদ্ধান্ত আপনার বিজনেসের জন্য বিশাল ক্ষতি হবে। তো এই জায়গায় আমাদের এখানে যে এই যে কোর্সগুলো আসলে ওইভাবেই ডিজাইন করা, ওই এক্সাম্পল গুলো ওইভাবেই আপনাদেরকে দেওয়া হয়। আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে আপনারা এখান থেকে অনেক, যেমন গতকালকে আপনারা হয়তো দেখবেন লাইভে অনেকে বলছিল আর কি, অনেকে ওই অ্যাকাউন্টিং এর কোর্সেরও তারাও সাপ্লাই চেইনের ক্লাসগুলো করে তারা জানতো না আসলে যে এখানে কি ধরনের এক্সাম্পল গুলো দেওয়া হয়, লেসন গুলো শেখানো হয়। এমনি সাপ্লাই চেইনে অনেকেই বুঝে, কিন্তু এটা আসলে এটার এই ইয়াটা কি, প্র্যাকটিক্যাল ফিল্ডে এটার ইমপ্লিকেশনটা কি, কি অ্যাপ্লাই করে কি ধরনের আসলে আমরা ফাংশন রেজাল্ট আশা করি কোম্পানিগুলোতে, এটা কিন্তু অনেকে জানে না। সাপ্লাই চেইন সবার মুখস্থ, অরিজিনালি এটা কি কাজ এবং কোথায় কিভাবে এটা কাজগুলো করতেছে, এটার একদম স্যারে যে এক্সাম্পল গুলো দেয় দেখবেন প্রত্যেকটা ক্লাসে অন্তপক্ষে 10টা এক্সাম্পল দিবে মিনিমাম, অনেক জায়গায় 20টা হয় 30টা হয়। এই এক্সাম্পল গুলোই আপনার সলিউশন দিয়ে দিবে। আপনি কোথাও কোনো বিপদে থাকলে, সিদ্ধান্তহীনতায় ভুগলে, যে আপনি কোথাও ইনভেন্টরির ব্যাপার আসবে, আপনি ইনভেন্টরি রাখবেন কি রাখবেন না, এটার অল্টারনেটিভ কি করবেন, ইভেন আপনি ইম্পোর্ট করবেন নাকি আপনি মেক অর বাই করবেন, এই যে বিভিন্ন ধরনের এই যে পুশ পুল এরকম ধরনের বিভিন্ন এক্সাম্পল আসবে। এবং এখানে আপনি সঠিক একটা জিনিস পাবেন, তাও আবার যুক্তিসঙ্গত। এবং এটা ওয়ার্ল্ডে আবার এক্সাম্পলও পাবেন যে কোম্পানি কোন কোন কোম্পানিগুলো কোন সিদ্ধান্ত কখন নিয়ে ভালো করছে, কখন নিয়ে কখন ভুল সিদ্ধান্তের কারণে ছাপার করছে, বা কোম্পানি একবারে বিলুপ্ত হয়ে গেছে। এই বিভিন্ন জিনিস প্রোডাক্ট, এই যে নিয়ে নতুন প্রোডাক্ট গুলো আসতেছে সেক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত, এখন বিজনেস নতুন ভেঞ্চার খোলে, তো দেখেন অনেক সময় অনেক গ্রুপ অফ কোম্পানি বন্ধ হয়ে যায়, যে একটা নতুন বিজনেস ওপেন করছে ওইটা দ্বারা আক্রান্ত হওয়ার কারণে, আমি নিজেই জানি বাংলাদেশে তারা সাফার করতেছে, এখন ক্লোজ হয়ে যাবে। আমার কাছে মাঝে ফোনও আসে, ভালো গ্রুপ, নাম বলবো না। তো এই কারণটা হলো যে তাদের লায়াবিলিটি এমন বেড়ে গেছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা এমন ভাবে জর্জরিত হয়েছে এটার কারণ হলো সবকিছু ঠিক ছিল কিন্তু দুই একটা প্রোডাক্ট খারাপ হয়েছে, এটা সিদ্ধান্তটার কারণে, বা তারা ওইভাবে অ্যানালাইসিস করতে পারে না, ওইভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারে না, অথবা টেক কেয়ার করতে পারে নাই। তো টোটাল ওই যে আছে না, শরীরের কোনো একটা অংশ খারাপ হয়েছে তো পুরো শরীরটাই আক্রান্ত হয়ে গেল, এরপরে পুরো শরীরটা ড্যামেজ হয়ে যাওয়ার পরে দেখা যায় সে মারাই গেল। তো এইভাবে ইন্ডাস্ট্রি গুলো এইভাবে হয়। তো আপনাদের উপরেই কোম্পানিগুলো সারা দুনিয়াতে চলে, আপনার আমার সিদ্ধান্তের উপরেই কোম্পানিগুলো চলতে হয়। আপনি ধরেন পার্সেজ আছেন, আপনি ধরেন প্রকিউরমেন্ট আছেন, লজিস্টিক আছেন, অথবা সোর্সিং আছেন, অথবা ডিস্ট্রিবিউশনে আছেন, অথবা ইনভেন্টরিতে আছেন, অথবা ওয়্যার হাউসের উপরে আছেন, বা অপারেশনে আছেন, ওভারঅল সেলসে আছেন। তো এই যে ওই জায়গাগুলো আপনার উপরে সবাই তাকায় থাকে যে আপনি যুগোপযোগী অর্থাৎ সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন কিনা। তো এই জায়গাটা, এই যে বারবার গুলো ক্লাসগুলো করে বিভিন্ন কোম্পানিগুলো স্টাডি করে, এখানে একটা সুন্দর একটা সিদ্ধান্ত আপনার ভিতরে চলে আসবে, যেটার কারণে আপনি কোম্পানিগুলো আপনাকে একসময় অ্যাসেট মনে করবে, আপনার স্যালারি নিয়ে প্রমোশন নিয়ে কখনো ভাববে না। আমাদের এখানে কোর্স করে আমাদের, আপনারা হয়তো চিনেন, অনেকে জানেন, এই যে হাসান হাবিব আছে সে হয়তো জানেও, অনেকে আছে এখানে কোর্স করার পর 3 বছর হয়ে গেছে, 3 বছর তার 3টা প্রমোশন হয়েছে, 3টা স্যালারি, 3বার ইনক্রিমেন্ট হয়েছে। অনেক আছে 1 লক্ষ টাকা স্যালারি পাইতে এখন 3 লক্ষ টাকা পায়। এটা সবাই যে তা না, কিন্তু এটার কারণটা হলো যে সে যদি অরিজিনালি অন্যদের থেকে একটু আগায় না থাকে, একটু ভালো না বুঝে বা সঠিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে না নিতে পারে, তাহলে এই সমস্ত লোকগুলো লায়াবল হয়ে যায়, কোম্পানির জন্য বার্ডেন হয়ে যায়।
কোম্পানিতে পরে হাতে পায়ে ধরে স্যালারি ইনক্রিমেন্ট করা যায় না, স্যালারিতে ইভেন অন্য কোম্পানি তাকে ডাকেও না। দেখবেন অনেকে নিয়ে কারাকারি করে যে আপনি আমাদের এখানে আসেন, যেমন ধরেন আকিজেই কেউ যদি আকিজের এমডি কে হায়ার করবে আর কোনো কোম্পানিতে অন্য কোম্পানি থেকে নিবে, তারা কি করে, তারা দেখে বাছাই করে দেখে অন্য কোন কোম্পানির এমডি ভালো, সিও ভালো, বা ম্যানেজার ভালো, বা ডিজিএম বা জিএম ভালো কোন, এবং কোন ডিপার্টমেন্টের, এদের ফাংশন গুলো কি, কেন ভালো, এগুলো অ্যানালিসিস করে তারা আবার তাদেরকে বড় অফার দিয়ে নিয়ে নেয়। এটা কিন্তু সার্কুলেশনও দেওয়া লাগে না, কিন্তু অথচ ওই কোম্পানি দিয়ে অনেকে প্রমোশন পাচ্ছে না, তারা তাদেরকে কোম্পানি বার্ডেন মনে করতেছে, তারা কোম্পানি থেকে তাকে স্যাক করতেছে, তো সে কান্নাকাটি করে, কোর্স করে, লাভ হয় না। তো আপনি চাকরি চলে যাওয়ার পরে অথবা ভালো ভালো অপরচুনিটি লস করার পরে আপনি এক সময় তো আপনি আপনার এনার্জি বা আপনার যেই নলেজ এগুলো এক সময় বসে যাবে, তখন আপনি অনেক সময় এই যে কোর্স করেও খুব একটা রিকভারি হয় না। তো আপনারা যারা ভালো আছেন এই অবস্থা যদি আপনারা ডেভেলপ করতে থাকেন নিজেদেরকে এবং আরেকটু আপডেট করতে থাকেন, বিভিন্ন চ্যালেঞ্জ আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন সময়। এই যে বাংলাদেশে এখন কত ধরনের চ্যালেঞ্জ, যে তেলের দাম টাম বাড়ার কারণে এমন জিনিসের দাম বেড়ে গেছে যেগুলো বাংলাদেশে উৎপাদন হয়, আজকে আমরা আলোচনা করতেছিলাম, ধরেন শশা বাংলাদেশে উৎপাদন, ইম্পোর্ট করে না, কিন্তু শশাটা আপনি কিনতে পারতেছেন না। ধরেন 40 টাকার শসা এখন 100 টাকা। আপনি এইভাবে এই যে এই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনি বিভিন্ন বিজনেসের স্লো হয়ে যায়, মানুষ এখন কাপড় চোপড় কেনাকাটা কম করে বা কোনো অনেক প্রয়োজনীয় জিনিসও দেখা যায় কমায় দিচ্ছে, তো এটা বিজনেসের উপরে প্রেশার পড়তেছে না। তো সেই ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন? তো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়াটার জন্যই আমাদেরকে টাইম টু টাইম ডেভেলপ হওয়া দরকার। তাহলে বিদেশিরা বাংলাদেশে চাকরি করবে না, বরং আপনি চাকরি পাবেন। ইভেন আপনি বাংলাদেশের পাশাপাশি বিদেশি কোম্পানিগুলোতে কনসালটেন্সির জব পাবেন। তো এই জন্য আমরা বলবো যে মনোযোগ দিয়ে করবেন, কিন্তু টোটালি যদি ক্লাসগুলোতে ওই ওয়েবক্যাম অফ টপ রেখে স্যারের ক্লাসগুলো শুনেন, তখন একটা ফাঁকিবাজির টেন্ডেন্সি আসবে, স্যার তো দেখেন আমি তো অফ করে রাখছি, চলো একটু ঘুরে আসি, অথবা বাইরেই যাই, অথবা আমি একটু বিশ্রাম নেই, ঠিক আছে না? এই জন্য আপনাদের সবাইকে বলবো যে আপনারা একটু অ্যালার্ট থাকবেন এবং শিখবেন। শুধু একটা সার্টিফিকেটের জন্য কোর্স করা এটা এটা খুবই বাজে একটা মানে ইন্টেনশন আমি মনে করি। আপনার শেখার জন্য পাশাপাশি ইন্টারন্যাশনাল চাকরি, আমাদের এখানকার যেহেতু কানাডিয়ান সার্টিফিকেশন, এটা খুবই পাওয়ারফুল, সারা ওয়ার্ল্ডেই অ্যাকসেপ্টেড এবং রিকগনাইজড, আপনারা জানেন অলরেডি। তো এই ক্ষেত্রে এটা তো কাজে লাগবেই, বাট আপনার সাথে কথা বলে যেন মনে বুঝতে পারে যে আপনি একটু ডিফারেন্ট। ইভেন আপনাকে যখন জিজ্ঞেস করতে বাধ্য হয় যে ভাই, ভাইয়া বা স্যার আপনি কোথায় পড়াশোনা করছেন, বা কোথাও কোনো এই কোর্সগুলো কোথা থেকে করছেন, আপনি এগুলো কোথা থেকে শিখলেন, তারা যেন আহ, তাদের ভিতরে কিউরিওসিটি কাজ করে, বা তাদের ভিতরে কিছু আহ, তারা যেন আপনার কাছ থেকে শুনতে চায়। এবং আমাদের এরকম অনেক অলরেডি আলহামদুলিল্লাহ অনেক ফিডব্যাক আছে, যা আমাদের আমাদের এখানে মেনলি আপনারা জানেন মনে হয় 99% রেফারেন্সে ভর্তি, খুব রেয়ার নতুন অ্যাডমিশন আসে। তো স্যার থ্যাংক ইউ আপনাকে, সময় নিলাম। এবং আমাদের যেহেতু আজকে অনেকের ইয়ে ছিল, আহ, কিছু নতুন স্টুডেন্টও ছিল, এই জন্য আমরা একটু আইডিয়া দিয়ে হ্যাঁ, রাখলাম। ঠিক আছে, ঠিক আছে আগামী মনির ভাই। শুক্রবার, আগামী শুক্রবার তো আসেন ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আছে। আমি হচ্ছে এই মাসের 19 তারিখে আমি সুইডেন যাব হুম হুম। আমার কনফারেন্সে। তো আমি আসবো হচ্ছে 24 তারিখে আপনার আচ্ছা ইউকেতে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হলো অবস্থা আর কি। তো 19 তারিখ হচ্ছে আপনার মে মাসের 19 তারিখ, তো হচ্ছে হুম, মঙ্গলবার। তো এমনি তো হুম। মনে হয় ওই সপ্তাহটা আপনাদের ঈদের ছুটি যাবে, যেটা মনে হচ্ছে ঈদ তো মানে 27 তারিখের দিকে নাকি? অসুবিধা না, যদি ওরকম হয় আমরা ঈদের সময় প্রায় নট অনলি অন উইক, সামটাইম 2 উইকস এর মতো একটা ইয়া চলে যায়, গ্যাপ চলে যায়, কারণ ওই অনেকে দেশের বাইরে বা ঢাকার বাইরে আসা, জি, জি। আবার অনেকে অনেকে রিমোট এরিয়ায় বসবাস করে, ইন্টারনেটের প্রবলেম থাকে, তখন ওই কারণে আমরা একটু জি, ইয়া জি। বাধ্য হই একটু গ্যাপটা আচ্ছা, ঠিক দেওয়া। আছে, দেখেন যেটা সুবিধা হয় আর কি অসুবিধা মনির ভাই, ভিতরে কারণ আমি পড়ে গেলে তো বলবেন, যেহেতু আপনার অসুবিধা নেই স্যার। যেহেতু এখানে অনেকেই আছেন যাদের তাদেরও কোনো প্ল্যান থাকতে পারে, এই জন্যই জি আগে ভাগে জি জি। জানিয়ে আর দিলাম আর আমাদের কি। এখানে সিনিয়ররা তো ক্লাস করে, তো সবাই অনেকে অনেকে বাইরের দেশের বাইরেও ট্যুর থাকে, বিজনেসের ট্যুর থাকে, অনেকে ইউরোপে যায়, হুম, অনেকে চায়না যায়। তো আমাদের এখানে যারা আচ্ছা। আসল ক্লাসগুলো করে সবাই মোটামুটি মিড এবং সিনিয়র লেভেলের, লোয়ার লেভেল খুব আচ্ছা, একটা অফিসার থাকে না। তো ঠিক আছে মনির ভাই, তাহলে দেখা হবে আর কি। জি। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট উইক আবার দেখা হবে। ইনশাল্লাহ, হ্যাঁ, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির স্যার, একটা কথা ছিল, জি 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 সেটা জি জি হচ্ছে জি, যে বলেন বলেন বলেন, আমি তো হঠাৎ করে আমাদের যে কেটে ক্লাস দিলাম। ম্যাটেরিয়ালটা, এই যে আজকে স্যারের দিয়ে যে দিব, পিপিটি ফাইলটা, দিয়ে দিব। আমরা আগেই দিয়ে দিই, একটু দেরি হয়ে গেছে আর কি। আজকে ক্লাস ম্যাটেরিয়াল প্লাস আপনাকে সফট কপি বইয়ের দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ মনে করেন। রেকর্ডিংটা কি পাওয়া যাবে? স্যারের ক্লাসের রেকর্ডিংটা রেকর্ডিংটা? আপনি এমনি অনেকগুলো ক্লাসের রেকর্ডিং এমনি ফ্রি পাবেন, বাট রানিং ক্লাসগুলো সব রেকর্ডিং এইভাবে পাবেন না। মেইনলি আমাদের অনেকগুলো ক্লাস অলরেডি অনেক 4-5 বছর 6 বছর আগের থেকেই তো রেকর্ড করা থাকে,
তো ওখানে দেখবো যে জি। অনেক ক্লাস আপনি এই স্যারের এই ক্লাস রেকর্ডিং পাবেন, বাট তো আমরা এই রেকর্ডিং আপনাদের গুলো পেজে সব কমিটমেন্ট দেই না ইমাম মালি, আপনাকে বলি, আপনার আরো আগেও বলছি, অনেকেই বলছি, এটা সবাইকে আমরা রেকর্ডিং গুলো দেওয়ার কমিটমেন্ট করি না এই কারণে, তাহলে এক সময় কি হবে, রেকর্ডিং এর অপেক্ষায় থেকে সবাই ক্লাসে জয়েন করা বন্ধ করে দিবে। তখন হয়ে যাবে কি জানেন, জি জি রেকর্ডেড ক্লাস ব্যাচ, মানে রেকর্ডেড সার্টিফিকেশন বা রেকর্ডেড কোর্স, বুঝতে জি পারছেন? জি জি সো এটার সাথে আমরা একমত না কোনোভাবেই। এই জন্য আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ক্লাস করতে হবে। আপনি ক্লাস না করলে আপনাকে এক্সামে অ্যালাউ করা হবে না। জি। স্যার তাহলে ওই স্যারের পিপিটি ফাইলটা আর বইয়ের সফট কপিটা একটু খালি পিপিটি তো পাবেন না আপনি, ইয়া পাবেন না, পিডিএফ পাবেন। আচ্ছা পিডিএফ ও চলবে, সমস্যা নেই। যে আর কে যেন একটা কোশ্চেন করে বলেন, মানিক। স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, যেহেতু আজকে একটু স্যারের প্রথম ক্লাস, আবার হুম অনেকের জন্য একদম নতুন ক্লাস, তো হুম স্যারের কথাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল হুম। আনডাউটলি। তো স্যার, আজকে রেকর্ডিংটা দেওয়া যায় কিনা? না তাহলে আমি আবার বেসিকটা বলি, আমরা একটু করতে স্যারের পারবো স্যার। মালিক, আপনাকে আবার বলি, আজকের ক্লাস না, স্যারের প্রত্যেকটা ক্লাসেই চুম্বক, বাংলাদেশে বেস্ট, সিরিয়াসলি। এটা আমি আমাদের জন্য না, এটা আসলে স্যার, আমাদের যারা পুরাতন আছে তারা জানে, আমাদের এখানে রেফারেন্স আসে, তো এই জন্য বলবো, আপনার বড় ভাই হোক বা পুরাতন কাউরে যদি কখনো পান, আজকে থেকে 5 বছর আগে কোর্স করছে, শুনে থাকবেন, জি আমাদের স্যার, এখানকার টিচার একটু আলাদা ভাই। আমরা অনেক সুন্দর জাঁকজমক কোনো অফিস টফিস আমরা ইউজ করি না, বাট বেস্ট টিচার, বেস্ট ম্যাটেরিয়াল আর বেস্ট সার্ভিস পাবেন। আরেকটা জিনিস হলো, আনলিমিটেড ক্লাস কেউ দেয় না, আমরা দেই, এটা আসলে শেখানো। আমরা আসলে টাকার জন্য এই কোর্স গুলো করাই না, করাই হলো মানুষের কিছু উপকার হোক, সত্যি কথা। এটা হলো মেইন জিনিস। পাশাপাশি তো আমাদের আপনারা দেখেন পেমেন্ট করে তো ক্লাস করেন, সেক্ষেত্রে তো অবশ্যই ওটা আসে। আপনি সেবার জন্য আসলে কাজটা করা, তো এই ক্ষেত্রে আমরা একদম সর্বোচ্চটা ট্রাই করি। তো ফলে স্যারের ক্লাসগুলোর ব্যাপারে যেটা বলতেছিলাম, এক একটা ব্যাচে নেক্সট ক্লাসেও আপনি দেখবেন অন্যরকম এরিয়া পাবেন, আপনিই বলবেন যে এটা তো আরো ভালো লাগবে। এরপরের ক্লাসে পর দেখবেন যে সেটাও এমন কিছু যেটা আপনি ভুলার নাই। কারণ এই ক্লাসগুলো আপনাকে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের গ্রুপে, ওখানে কিছু রেকর্ডেড ক্লাস দেখবেন, দেখবেন স্যারের যদি ক্লাস কখনো হতে আর 5 বছর আগেরটাও দেখেন, তাও দেখবেন যে এত সুন্দর এক্সাম্পল যে একদম ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, স্লাইডের সাথে স্লাইডটা দেখেন, পাশাপাশি জি স্যার, তার কথাটা শুনেন, দেখবেন যে একদম ক্লিয়ার, আপনার কোনো রকম ইয়া থাকবে না। এটাই যদি আবার একাধিকবার করেন, তাহলে আপনি সাপ্লাই চেনের সত্যি কথা টপ লেভেলের একজন এক্সপার্ট হবেন। কারণ এই ম্যাটেরিয়াল গুলো আমরা ওয়ার্ল্ডের সেরা ম্যাটেরিয়াল ইউজ করি। যেমন বইটা ভালোর কথা বলো না, আর যে স্লাইড গুলো, এটা আপনাকে আজকে স্যাম্পল একটা দেখলেই বুঝতে পারবেন, এই স্লাইড গুলোর ডিজাইন অন্যরকম। অর্থাৎ এখানে এত সুন্দর করে সাজানো, এটা বাংলাদেশ সাধারণত সাধারণ মানুষের দ্বারা এই স্লাইড বানানো সম্ভব না, সত্যি কথা যেটা। তো এটা বলার উদ্দেশ্যটা হলো, এটা আমরা বলতাম, আপনি জিজ্ঞেস করছেন, এটা বললাম যে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা। আমাদের এখানে রেফারেন্সে আসে একটা কারণেই, যে একবার কোর্সটা সম্পূর্ণ শেষ করবে, সে বাধ্য হয়ে আমাদেরকেই রেফার করবে। যে আমাদের এমনি কথার কথা কোনোভাবে একটু হালকা জানে, কোনো কোর্স করে নাই, বা একটা ক্লাসে কোন রকম 10 মিনিট থেকে চলে গেছে, ওরকম লোক হয়তো নেগেটিভ বললে বলতে পারে। বাট কমপ্লিট যে কোর্স করছে, সে তাকে আপনি বুলেট ঠেকাইও তাকে আমাদের বিরুদ্ধে বলাইতে পারবেন না। কারণ সে কমপ্লিট করার কারণে সে আসলে ইনস এন্ড আউট টোটালটা সে বুঝতে পারছে। এটা হলো ইস্যু। এটা না হলে আসলে আপনি বুঝতে পারবেন না। কারণ একটা জি স্যার, মানুষের একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে আসলে ভিতরে ঢুকতে হয়। হঠাৎ দূর থেকে আপনি দেখলো চেহারা তো কালো, মনে হয় লোকটা ভালো না, ব্যাপারটা এরকম না। বলে কালো লোক জি স্যার, জি, মানুষ হইতে পারে, আপনি তার সাথে লেনদেন করেন অবশ্যই। নাই, কথাবার্তা বলেন নাই, সার্ভিস নেন নাই, তো হঠাৎ করে আপনি শুধু তার একটা অ্যাটিটিউড দেখেই আপনার সিদ্ধান্ত নেন, এটা তো ভেরি বিগ রং ডিসিশন। তো জি অসুবিধা স্যার, নেই, আপনার এই ক্লাসটার ফার্স্ট ক্লাস আপনি পাবেন। এটা আমরা আজকে আর কালকে দিতে পারবো না, এটা হয়তো ভবিষ্যতে পারা যাবে। কারণ এগুলো ডাউনলোড করতে হয়, আপলোড করতে হয়, এরপরে হয়তো আপনাকে দিতে পারে। এগুলো তো অনেক সময় লেন্দি থাকে, বড় জি, ফাইলগুলো অনেক সময় ইয়া করাও টাফ। তো আপনাদেরকে এটুকু আমার থ্যাংক ইউ একটা স্যার। কোশ্চেন ছিল একটু, সেটা জি হলো করেন। এক্সাম নিয়ে। মানে আমাদের যে এক্সামটা হবে এক্সামটা হবে এটা, হলো, কাজগুলো ধরেন শেষ, আপনাদের কাজগুলো গেল ধরেন 2.5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যদি রিপিট করেন, তাহলে আরেকটা ব্যাচের সাথে আপনি রিপিট করে এক্সাম দিতে পারবেন, কারণ সেখানে তো রিপিটেশন ফি নাই। এটা তো আপনার কনফিডেন্সের জন্য আর কি। তো এক্সামের আগে আমরা একটা কোশ্চেন ব্যাংক দিব, স্যাম্পল কোশ্চেন দিব, কোশ্চেন ব্যাংক না হলে একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব যে কি ধরনের কোশ্চেন হয়, এবং ওই কোশ্চেন গুলো আপনি কোথায় কোথায় পাবেন, কোন কোন চ্যাপ্টার বা কি বিষয় কোথা থেকে পড়াশোনা করা দরকার, এই ব্যাপারে একটা ধারণা আপনাদেরকে দেওয়া হবে। তখন আপনি ওটা পড়ার পরে যখন এক্সামে অ্যাটেন্ড করবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি এক্সামে পাস করছেন। কারণ আমরা আপনাকে ওইভাবেই প্রিপেয়ার করব। আমরা আপনাকে ছেড়ে দিব যে আপনি ভর্তি হয়েছেন, আমাদের কোনো দায়িত্ব নাই, নো,
আপনার হাতে কানাডিয়ান একটা ক্রেডেনশিয়াল হাতে পৌঁছে দেওয়া প্লাস এইটার বিনিময়ে আপনি ভালো একটা জব পাওয়া, এই ব্যাপারেও আমরা খুব কনসার্ন থাকি। এটা দিস ইজ আওয়ার অ্যাকচুয়ালি ডিউটি। এটা এমন না যে আপনাকে কোনো রকম একটা ভর্তি হলেন, ক্লাসগুলো করলেন না করলেন, অথবা কোনো কেয়ার টেয়ার নিলাম না, এরপর আমরা চিনি না। দিস ইজ নট লাইক দ্যাট। এই ধরনের কোনো ইয়া নেই এখানে, আমাদের এখানে নাই। অন্য কোথাও আছে কিনা আমি আমি জানি না। বলছিলাম যে আপনার পরীক্ষা এক্সামে একটাই হবে, যেমন পরীক্ষা মিড টার্ম একটাই হবে, পরীক্ষা হ্যাঁ। থাকে কোনো আপনি কোর্সে। ওদের কানাডিয়ান যেই প্রতিষ্ঠান, ওদের এক্সাম পোর্টাল আছে, ওখানে আপনি সাইন আপ করে ওখানেই এক্সাম দিতে হবে। এবং এক্সামটা আপনি এমসিকিউ টাইপের, এটা ওই একবারই দিবেন। আর আমরা অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এইগুলো সাধারণত এক্সামের আগে কিছু নিয়ে নেই। প্লাস হলো যে আপনার পারফরমেন্স বা ক্লাস অ্যাটেন্ডেন্স এইগুলো থাকে। পাশাপাশি মেইনলি হলো ওই এক্সামটাই মার্কটাই বেশি। আমরা আমাদের এখানে পাশের ক্ষেত্রে ইয়া করা হয়, মানে কাউন্ট করা হয়। পাস মার্ক তো 70%। মেইনলি 60 পাইলেই আমরা দেখি ম্যাক্সিমাম পাশের জন্য ইয়া করা, কিন্তু সাধারণত 70 নিচে কেউ পায় না, কারণ ক্লাসগুলো যারা করে সবাই তো বুঝতে পারে। স্যারের ক্লাসগুলো তো আপনারা জানেনই। হ্যাঁ, স্যারের ক্লাস অসাধারণ ছিল। এবং এইগুলোই স্যার একাধিকবার তো নেয়, এবং আবার যেগুলো ডিফিকাল্ট ক্লাস ওইগুলো আবার অনেকে রেকর্ডিং এর ইয়াও দিয়ে দেয়, লিঙ্কও দিয়ে দেয়, তো আরো ক্লিয়ার হয়। না, ওই আমি মূলত এই ভুলে যাই সেক্টরের লোক যদি, না, তো এই জন্য তারপরও স্যারের ক্লাস মোটামুটি হ্যাঁ, খুব আরেকটা ভালো হলো বুঝতে আমরা পারলাম। ধরেন ভুলে যাই, কিন্তু আপনি যখন আবার মনে করাই দিবেন যে ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তো ওইটার একটা রেকর্ডিং আপনাকে লিঙ্ক দিয়ে দেবো বা গ্রুপে দিয়ে দেবো, সবাই দেখতে পারবে, সেটা আরো উপকার হবে। ওকে, ওকে, আমার থ্যাংক ইউ। একটা খালি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি আমার একজন কলিগকে রেফার করছিলাম, সেটা হচ্ছে আপনাদের পেজের যে প্রমোশনাল ইয়াটা কি বলে যে পোস্টারটা, সেটা দিছিলাম। তো আচ্ছা। তার একটা কোশ্চেন ছিল যে মানে এখানে কোর্সটা করলে কি পিজিডি এসসিএম আর সিএসসিএম দুইটার এক্সামই দেওয়া যাবে? অ্যাকচুয়ালি আমরা এটা আপনি জানেন কিনা জানি না, এখানে যদি কেউ সিএসসিএম এ কোয়ালিফাইড হয় তাহলে পিজিডির এক্সাম দরকার হয় না। এটা আমাদের একটা আইএসসিআইপির সিস্টেম, কারণ আইএসসিআইপির সিলেবাসটা সিএসসিএম এর ভাবে ভিতরে এমন ভাবে ডিজাইন করা যে সিএসসিএম এর প্রিপারেশন থাকলে আর পিজিডি দরকার হয় না। সে তখন একটা এক্সাম দিয়ে সে দুইটা কোর্সের ইয়া পাবে, ক্রেডেনশিয়াল পাবে। ও, কথা বুঝছেন? ওটাই জিজ্ঞাসা করতেছিলাম যে হ্যাঁ, মানে দুইটারই এক্সাম দিতে হবে কিনা, বা সার্টিফিকেশনের ক্ষেত্রে দুইটা আলাদা করে পাবে এক্সাম কিনা দেওয়ার দরকার এটা। নেই। ও আরেকটা জিনিস জানা রাখি, কেউ যদি কখনো একবার এক্সাম দিয়ে খারাপ করে, তাহলে দ্বিতীয়বার এক্সামের জন্য তাকে এডিশনাল কোনো পেমেন্ট করতে হয় না। আরেকটা জিনিসও বলে রাখি যে এই সার্টিফিকেটটা কিন্তু এরকম না যে কয়েকদিন পরে আবার এক্সপায়ার হয়ে যাবে, এই ব্যবসাও নাই এখানে। আনলিমিটেড ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ আপনি কয়েকদিন পর পর রিনিউ করতে হবে টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে, 8,000 টাকা দিয়ে, এরকম কোনো সিস্টেম নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত জি তাহলে। জি, ভালো থাকবেন। জি আসসালাম। Thank you, sir.